তো তোমরা আই থিংক এমন ধরনের একটা ভিডিও খুঁজছিলে যেখানটায় পরিবেশবিদ্যায় কিছু না পড়ে পাস করা যায়। সত্যি কথা বলতে পরিবেশবিদ্যায় কিছু না পড়েও পাস করা যায়, মানে পাস করার কথা বলছি। ভালো মার্কস পাওয়ার জন্য, মানে মিনিমাম ভালো মার্কস, মানে 50-তে মোটামুটি 30 মতো পাওয়ার জন্য একটু পড়তে হবে, জাস্ট নর্মালি একটু। সো অনেকগুলো আমি তোমাদের মানে পিডিএফ দিয়ে দিয়েছি, একটুখানি বলে দিই যারা জানো না, যে তোমাদের আমি হচ্ছে কি যে 5 মার্কসের প্রিভিয়াস ইয়ারের সলিউশনস, কোশ্চেন অ্যান্সার্স প্লাস চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার্সের পিডিএফ ফ্রি দিয়ে দিয়েছি। একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানটা সমস্ত কিছু পেয়ে যাবে তুমি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সেও পিন করে দিচ্ছি, অ্যান্ড গ্রুপে জয়েন আগে সাবস্ক্রাইব করে নিও। 2 মার্কসেরও কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন প্লাস সাজেস্টিভ প্রিভিয়াস ইয়ারের সলিউশন প্লাস চ্যাপ্টার ওয়াইজ সলিউশন দিয়ে দিয়েছি। এমসিকিউরও কিন্তু নর্মালি হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের সলিউশন 3টে শিফটেরই, এবং 2 মার্কসও 3টে শিফটেরই, 5 মার্কসও 3টে শিফটেরই। আর হচ্ছে কি যে এমসিকিউ তো দিয়ে দিয়েছি, ঠিক আছে। নর্মালি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি সমস্ত নোটস পেয়ে যাবে ফ্রি অফ কস্টে, ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। এবার মিনিমামের কথা বললি, যে মিনিমাম মোটামুটি কিছুটা পড়ে অ্যাকচুয়ালি। সো তোমরা হচ্ছে কি যে এই যে ইউনিটটা, মানে প্রথম ইউনিটটা একটুখানি পড়ে নিও। বেশি প্রশ্ন আমি রাখিনি, 4টে প্রশ্ন রেখেছি, তার মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা বলেছে, অ্যান্ড তারপর হচ্ছে কি যে এটা। সো তুমি মোটামুটি এই দুটো প্রশ্ন চাইলে নর্মালি হচ্ছে কি যে পরিবেশবিদ্যা পাঠের প্রকৃতি আর গুরুত্ব একটুখানি দেখে যেতে পারো, অ্যান্ড এগুলো নর্মাল। জাস্ট এখান থেকে দুটো প্রশ্ন করে নেবে, দেন বাদ বাকি আর দুটো চ্যাপ্টার আমি তোমাকে বলবো। সেটা হচ্ছে কি যে এই যে প্রাকৃতিক সম্পদ, এই যে প্রাকৃতিক সম্পদ হয়তো তোমরা একটুখানি রিডিং পড়লে মোটামুটি সমস্ত কিছু পারবে, তার কারণ সমস্ত কিছু জানা তোমাদের। অপুনর্ভব সম্পদ, পুনর্ভব সম্পদ, এগুলোর ডেফিনেশন একদম ইজি। ইজি মানে তোমাদের জাস্ট মুখস্থ করতে হবে না, জাস্ট একটুখানি নর্মাল জেনে রাখবে যে অপুনর্ভব সম্পদ কোনগুলো, মানে কোনগুলো অপুনর্ভব সম্পদ বলা হচ্ছে আর কোনগুলো পুনর্ভব সম্পদ বলা হচ্ছে, সেটা জানা থাকলে তুমি এর সংজ্ঞাও নিজে থেকেও বানাতে পারবে। এবং যদি তুমি দেখো যে অপুনর্ভব সম্পদ হচ্ছে কি যে ধরো, মানে ধরো অপূর্ব সম্পদ হচ্ছে কি, ধরো এই কয়লা শক্তির কথা বলছি আমি, ঠিক আছে, ধরো বললাম একটা সাপোজ। সো এবার হচ্ছে কি তার প্রকৃতি কেমন, তার উৎস কোন জায়গা থেকে, তার বৈশিষ্ট্য কেমন, এটা তুমি পারবে। বৈশিষ্ট্য মানে হচ্ছে কেমন দেখতে না দেখতে, আর বৈশিষ্ট্য মানে হচ্ছে কি যে কোথা থেকে পাওয়া যায় না, প্রকৃতি কেমন, সে কেমন দেখতে বা কিছু, এই সমস্ত জিনিস বুঝে গেছে, হয়ে গেল। এবার নবীকরণযোগ্য কোনগুলো আর অনবীকরণযোগ্য কোনগুলো, তুমি ডেফিনেশনস দেখলে বুঝতে পারবে। নবীকরণযোগ্য যেগুলো নবীকরণ করা যায়, মানে পুনরায় করা যায়, মানে পুনরায়, যেমন সৌরশক্তি হচ্ছে কি নবীকরণযোগ্য, বায়ু শক্তি এবং জোয়ার শক্তি, এগুলো নবীকরণযোগ্য শক্তি। অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে কয়লা, খনিজ তেল, পারমাণবিক শক্তি, এগুলো যোগ্য শক্তি, ঠিক আছে নর্মালি। অ্যান্ড এগুলো উৎস বর্ণনা দাও, মানে সৌরশক্তির উৎস কোনটা, তুমি সৌরশক্তি জানো সূর্য থেকে, বায়ু শক্তির উৎস কোন জায়গা থেকে, বায়ু থেকে, জোয়ার শক্তি কোন জায়গা থেকে, নদীর যে জোয়ার ভাটা হয় দেন সেগুলো থেকে। দেন কয়লার উৎস কোন জায়গা থেকে, খনিজ তেলের উৎস কোন জায়গা থেকে। ছোটবেলায় পড়েছো যে পৃথিবী একবার মানে ধ্বংস হয়ে গেছিলো, তারপর সমস্ত কিছু চাপা পড়ে গেছিলো, দেন তারপরে সেখান থেকে মানে কোনো একটা জায়গা অনেকদিন থাকার পরে সেটা কয়লাতে পরিণত হয়। দেন তারপরে কিছু যেগুলো নর্মাল মানে কয়লাতে পরিণত হয়ে যায়নি, সেগুলো খনিজ তেলে পরিণত হয়। এরকম ধরনের জিনিস পড়ে ছোট্টখাটো, এগুলো। এই চ্যাপ্টারটা প্রচণ্ড ইজি, তো এই চ্যাপ্টারটা করে নেবে। এবার বৃষ্টি জল সংরক্ষণের উপকারিতা দেখো, তুমি এত ছোটবেলা থেকে বৃষ্টি জল সংরক্ষণ মানে বৃষ্টি জল কিভাবে তুমি করতে পারবে, মানে সংরক্ষণ মানে তুমি প্রিজার্ভ করতে পারবে, ঠিক আছে। সো কিভাবে মানে উপকারিতা সম্পর্কে লেখো, তুমি সংরক্ষণ করলে কি কি উপকার হবে দেন সেইগুলো জানা থাকলে হয়ে গেল নর্মাল, তোমাকে মুখস্থই করতে লাগছে না। বন্যার প্রকোপ ও তার নিয়ন্ত্রণ, তুমি ধরো বন্যা তুমি শুনেছো, ছোটবেলা থেকে বন্যা শুনেছো, এবং কিভাবে মানে মানে তার নিয়ন্ত্রণ কিভাবে করা যায়, ঠিক আছে। বন্যা নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, বৃক্ষচ্ছেদ রোধ করতে হবে, তারপর হচ্ছে কি যে বেশি মাটি ফাটি খোলা চলবে না, এই সমস্ত জিনিসপত্র। এবার শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব, দেখো শক্তি উৎপাদন মানে যে সমস্ত শক্তি, যে সৌরশক্তি, বায়ু শক্তি, তারপর হচ্ছে কি তোমার জোয়ার ভাটা শক্তি, এই যে পরিবেশগত প্রভাব কি থাকে, জাস্ট নর্মাল একটুখানি বানিয়ে ফানিয়ে লিখে দেবে, কোনো সমস্যা নেই, মানে এনভিএস এ। এর অরণ্যের গুরুত্ব বিস্তৃত আলোচনা করে। অরণ্যের গুরুত্ব আমরা সবাই জানো, যে অরণ্য থাকলে কি হবে, অক্সিজেন পাওয়া যাবে না, এটসেট্রা, মারা যাবো, হ্যান ত্যান, এইগুলো লিখে দেবে, কোনো সমস্যা নেই। অরণ্য ধ্বংসের প্রধান কারণ কি, অরণ্য ধ্বংসের প্রধান কারণটা কি হতে পারে, শহর অঞ্চল বেড়ে উঠছে, তার অরণ্য ধ্বংসের ভীষণ কারণ। সামাজিক বনাঞ্চল ডেফিনেশনটা পড়ে নেবে, টেকনিক্যাল জাস্ট একটুখানি, মানে কৃষি বনাঞ্চল মানে কৃষি, তোমরা সবাই জানো যে কৃষি কাজ কিভাবে হয়, হ্যান ওরকম টাইপের। সবুজ শক্তি কি, মানে সবুজ শক্তি তোমরা জানো যে সবুজ শক্তি কোনগুলো, যে বন থেকে যে সমস্ত উৎপন্ন, ওরকম টাইপের কিছু জাস্ট একটুখানি বানিয়ে দেবে, এবারটা ইজি, ঠিক আছে। অ্যান্ড এই যে জলবন্টন বিরোধ, এবার দেখো জলবন্টন বিরোধ মানে জল নিয়ে এই দেশ ও দেশের মধ্যে যে ঝামেলাটা হয় দেন সেইগুলো আর কি নর্মালি হচ্ছে কি যে বিরোধের কারণ,
মানে বিরোধ এটা। এবার কি কারণের জন্য হয় এই মানে ধরো বাংলাদেশ আর সেগুলো বানিয়ে লিখে দেবে, দেখো ভারতের নদীর জলবন্টনের সমস্যা হওয়ার কারণ কি, ঠিক আছে, নর্মাল একটু করে রিডিং পড়বে, এটাতে কোনো সমস্যা হবে না। দেখো মৃত্তিকা ক্ষয়, সো মৃত্তিকা ক্ষয় তোমাকে আর নর্মালি মুখস্থ করতে লাগে, এখানটা মৃত্তিকা ক্ষয় কাকে বলা হচ্ছে বা কিছু, এগুলো কিন্তু মুখস্থ করতে লাগে না। ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণ কি, মানে ভূমিক্ষয় প্রাকৃতিক কারণগুলো কোনগুলো, মানে মাটি যে ক্ষয় হয়ে যাচ্ছে, কোনো একটা নদীর ধারে যে মাটিগুলো ক্ষয় হচ্ছে ভূমিধসের জন্য বা কিছু, এই সমস্ত জিনিস বানিয়ে ফানে লিখে দেবে, কোনো সমস্যা নেই। দেখো মরুভূমি সম্প্রসারণ বা মরুকরণ রোধের উপায়, এটা পরীক্ষাতে চলে এসছে, প্রভাবটা এবছর ইম্পর্টেন্ট। সো মরুকরণ হয়ে যাওয়ার পরে কি প্রভাব পড়তে পারে, ঠিক আছে, জাস্ট ইজি এই চ্যাপ্টারটা। এবার ধরো জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ, এটা একটুখানি টাফ চ্যাপ্টার, এটা বাদ দিতে পারো। বাট এখান থেকে এই যে ভারতকে একটা বেঙ্গল ডাইভার্সিটির দেশ বলা হয় কেন, এটা একটুখানি পড়ে নিও, ঠিক আছে, নর্মালি বেশি বলছি না। এবার দেখো পরিবেশ দূষণ, এই চ্যাপ্টারটা দুনিয়ার সব থেকে ইজি, তুমি কিছু না পারলেও, কিছু না পড়লেও এখান থেকে তুমি করতে পারবে। কেন বলছি, দেখো পরিবেশ দূষণ কাকে বলে। সো পরিবেশ দূষণ কাকে বলে নর্মাল হচ্ছে কি, তুমি জাস্ট বানিয়ে লিখে দেবে, যে মানে জাস্ট একটা রিডিং পড়বে, দেন সেটাকে বানিয়ে লিখে দেবে। একটা জিনিস তোমাকে বলি, ডেফিনেশনস বানানো যায়, মানে সংজ্ঞা যেগুলো হয় সেগুলো না বানানো যায়। সো তুমি ভাবছো যে যেটা আমি লিখে দিয়েছি বা যেটা কোনো স্যার লিখে দিয়েছি সেটা লিখতে হবে, সেটা কিন্তু নয়, কনসেপ্ট সেম থাকতে হবে তোমার, বাট নর্মালি একটুখানি বানিয়ে লিখলে হয়ে যায়, তোমাকে মুখস্থ করতে হবে না। এবার পরিবেশ দূষণের প্রকারভেদ, এবার পরিবেশ দূষণের প্রকারভেদ তুমি ছোটবেলা থেকে জেনে আসছো, যে বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, এগুলো পরিবেশ দূষণ, ঠিক আছে। এবারে দেখো বায়ু দূষণ, বায়ু দূষণের কারণটা কি, নর্মাল হচ্ছে কি বায়ু দূষণ কিসের কারণটা কি, ওই শহর অঞ্চলে যে ধোঁয়াশাগুলো হয় ফ্যাক্টরির যেগুলো সেইগুলো, ঠিক আছে, নর্মালি। এবং তোমার জল দূষণ, জল দূষণের নর্মাল হচ্ছে কি যে এখানটায় তোমার কারণটা কি জল দূষণের কারণ, যে বিভিন্ন যে ফ্যাক্টরি যে জিনিসপত্রগুলো মানে কেমিক্যালগুলো বেরায়, দেন সেগুলো জলে যায়, দেন সেগুলো দূষিত হয় খারাপ জিনিসপত্র ফেলার জন্য, মৃত্তিকা দূষণ। এবং সেইগুলো যখন মাটিতে মিশে যায় বা সার ফার যখন দেয় জমিতে, তখন মৃত্তিকা দূষণ হয়। সব দূষণ মানে বেশি, সব মানে জোরে ডিজে ফিজে বাজানোর জন্য সব দূষণের হয়। সামুদ্রিক দূষণ কি, সামুদ্রিকতে নর্মাল হচ্ছে কি যে মানে তেল নিষ্কাশনের জন্য যে জিনিসপত্রগুলো হয়, দেন সেগুলো সামুদ্রিক দূষণ বলে। এগুলো তোমাকে তো মুখস্থ করতে লাগছে না, তাই না। এবার দেখো বিপজ্জনক বর্জ্য পদার্থ মানে হচ্ছে কি যে যেগুলো মানে আমরা ওই ফেলে ফেলে দিই, ঠিক আছে, যেগুলো আমাদের লাগে না কাজে, ধরো খাবার দাবার একটা বাঁচলাম, সবজি ফবজি বাঁচলাম, সেগুলো ফেলে দিই। এবার বিপজ্জনক বর্জ্য কোনগুলো, যেগুলো মানুষের ক্ষতি করে, ঠিক আছে। সো কিভাবে ক্ষতি করে, ধরো বিপজ্জনক বর্জ্য, তুমি যখন একটা রিডিং পড়ে নিলে তখন দেখলে যে বিপজ্জনক বর্জ্য একটা হচ্ছে কি যে ওই যে মেডিকেলের যে ইনজেকশনস বা যে কেমিক্যাল মানে ওষুধপত্রগুলো যেগুলো মানে রোগীদের দেওয়ার পরে ফেলে দেওয়া হয়, দেন সেগুলো যখন নর্মালি নদীতে মেশে, দেন সেগুলো হচ্ছে কি যখন আমরা স্নান ফান করি, দেন সেগুলো নর্মাল হচ্ছে আমাদের শরীর খারাপ হয়ে পড়ে, দেন সেইগুলোই তো মানুষের আবার কী প্রভাব পড়ে, দেন তুমি একটু বানাবে লিখে দিলে শরীর ফরীর খারাপ হয়, হ্যান ত্যান এগুলো লিখে দেবে, কোনো সমস্যা নেই। কঠিন বর্জ্য, এবার কঠিন বর্জ্য কোনগুলো, যেগুলো মাটিতে মিশ্রিত হয় না অ্যাকচুয়ালি, যেমন প্লাস্টিক মাত্র মিশ্রিত হয় না, ওগুলো কঠিন বর্জ্য বলা হচ্ছে। এবার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো, মানে যে ব্যবস্থাপনার মাধ্যমে কঠিন বর্জ্যগুলোকে কম্পোস্ট করা হচ্ছে, ঠিক আছে। এবং এসআর নর্মালি হচ্ছে একটা টেকনিক্যাল ওয়ার্ড, বাট এসআরটা চলে এসে পড়তে অতটা ইম্পর্টেন্ট নয়। এবার দেখো গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিংয়ের মানে বাংলা হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন, মানে পৃথিবী কীভাবে উষ্ণায়িত হচ্ছে বা গরম হয়ে যাচ্ছে বা কিছু, মেন কারণ হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড বা মিথেন। এবার তুমি হচ্ছে করে টেকনিক্যাল এটা একটু করে রিড পড়ে নেবে, ঠিক আছে। তো এটা যখন সংজ্ঞা তুমি পড়ে নেবে, কারণটাও দেখবে যে সংজ্ঞার মধ্যে লুকিয়ে আছে, এর ক্ষতিকারক প্রভাব সংজ্ঞার মধ্যে লুকিয়ে থাকে বা রয়েছে। প্রতিরোধ কী করতে হবে, যে সংজ্ঞার জন্য কারণগুলো হচ্ছে দেন সেগুলো বন্ধ করতে হবে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং কমে যাবে, তাই না। এবার দেখো অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি তোমাকে একটুখানি জাস্ট রিডিং পড়ে নিতে হবে, তারপরে আর সব বানিয়ে লিখতে পারবে। ওজনের স্তর হ্রাস, এগুলো ছোটোবেলায় সব পড়েছো, কোনো সমস্যা নেই। সো মোটামুটি এই যে তিনটে চ্যাপ্টার বললাম, তিন চ্যাপ্টার খুব ভালো করে যাও। যে কোশ্চেন্সগুলো আমি তোমাদের রেখেছি এখানটায়, সেই কোশ্চেন্সগুলো করে যাও, তারপর হচ্ছে কি যে 2 মার্কসের পিডিএফটা করবে, এবং এই মানে এই তিনটে চ্যাপ্টার করবে, তাহলে 2 মার্কসের পিডিএফ প্লাস এই তিনটে চ্যাপ্টার, এবং এমসিকিউগুলো নর্মাল হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দিয়েছি অ্যানালাইসিস করে, দেন সেগুলো করে যাও, দেখবে আমি নর্মাল একটা মানে শর্ট নোটসের পিডিএফ দিয়ে নর্মালি ভিডিও বানাচ্ছিলাম, ওটা দেখে যাও, আর কিচ্ছু করতে হবে না তোমাকে, জাস্ট এই নর্মাল এইটুকু, অ্যান্ড যেগুলো তোমার খুব একটা পড়তেও লাগছে না, ঠিক আছে, তুমি জাস্ট বানিয়ে লিখতে পারবে, এইটুকু করতে তো পারবে নর্মালি পাস করার জন্য। তুমি যদি এইটুকু যে কথাটুকু বললাম যদি করে যাও, মোটামুটি তুমি 30 মার্কস পেয়ে যাবে ইজিলি, কোনো চিন্তা করতে হবে না। এবার যদি তুমি এমসিকিউগুলো হল কালেকশানস করতে পারো, এবং হচ্ছে কি যে তোমার যদি ইভিনিং শিফটে পরীক্ষা হয়, তাহলে তোমার তো আরও ইজি, কারণ মর্নিং শিফট এবং ডে শিফটের সমস্ত প্রশ্ন দেখবে ব্রড কোশ্চেন্সগুলো বা এগুলোতে সলিউশনস করে দেবো, তো নর্মালি দেখবে যে ওইখান থেকে মোটামুটি তোমার 2 মার্কসের 5 মার্কসের এমসিকিউ সমস্ত কিছু কমন চলে আসে। এবং ডে শিফটের জন্য একটা অ্যাডভান্টেজ আছে, তোমার যদি মর্নিং শিফটের 2 মার্কসের প্রশ্ন, তারপর হচ্ছে কি 5 মার্কসেরগুলোও করে যাও, তোমার কিন্তু অনেকগুলো প্রশ্ন 2 মার্কসেরও আসবে, প্লাস এমসিকিউরও আসবে ওখান থেকে, প্লাস 5 মার্কসের একটা এদিক ওদিক থেকে দিতে পারে।
সেটার জন্য কালকে যখন আমি 2 মার্কসের পিডিএফের সলিউশনস করবো, মানে প্রিভিয়াস ইয়ারের যে ওদের যে পরীক্ষাগুলো হবে সেটা কিন্তু একটু দেখে নিও, তাহলে আমি বেশি খাটতেও লাগছে না যতটুকু বললাম।